আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের অন্তর্বর্তী সরকারের বয়স 11 মাস অতিবাহিত হয়েছে। এই 11 মাসে আমাদের বাংলাদেশে কি কি পরিবর্তন ঘটেছে? আমাদের বাংলাদেশে পরিবর্তন হয়েছে, মব কালচারের নতুন ধারা সৃষ্টি হয়েছে, মব ভায়োলেন্স হচ্ছে, যথাযথ মানুষের উপরে অত্যাচার নিপীড়ন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত করে মারধর করে হত্যা করা হচ্ছে, আবার কখনো কখনো মারধর করে পুলিশে সোপর্দ করা হচ্ছে। এবং আরেকটা বড় পরিবর্তন ঘটেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা তেলবাজি করছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কাছের ব্যক্তি আছেন তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে, গ্রামীণ ব্যাংকের উন্নয়ন ঘটেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। তার বিরুদ্ধে যে সকল মামলা ছিল তা প্রত্যাহার করা হয়েছে, গ্রামীণ ব্যাংকের যে সকল কালো অধ্যায় ছিল সেগুলো বিলুপ্ত হয়েছে। এছাড়া তেমন পরিবর্তন আমাদের বাংলাদেশে ঘটেনি বলে এখন মানুষ মনে করছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আমরা যখন চোখ রাখি, সংবাদে যখন চোখ রাখি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের যখন কথা শুনি, রাজনৈতিক বিশ্লেষকের কথা শুনি, তখন এটি স্পষ্ট হয় যে এই অন্তর্বর্তী সরকার আদতে বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন ঘটানোর পক্ষে কোনোই কাজ করেনি, বা এই অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেননি। আজকে এই নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের অন্যতম নেতা রাশেদ বলছেন, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সার্কেলের পুনর্বাসন কেন্দ্র। অন্তর্বর্তী সরকার হলো ডক্টর ইউনূসের সার্কেলের পুনর্বাসন কেন্দ্র। ডক্টর ইউনূসের সার্কেলে যারা আছেন তাদেরকে পুনর্বাসন করছে এই অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণ অভ্যুত্থানে যে এলিটরা রাজপথে নামেননি তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। যারা জুলাই আগস্টে আন্দোলনের রাজপথে নামেন নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সার্কেল আছেন, তাদেরকে নিয়েই বর্তমানে এই সরকার চলছে, এই সরকার গঠিত হয়েছে। রাশেদ খান বলছেন এটি হলো গ্রামীণ বক্স সরকার। আমরা পূর্বেও শুনেছি এই সরকার নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন এটি এনজিওগ্রাম সরকার, এনজিও নিয়ন্ত্রিত একটি সরকার। একটা এনজিও যেভাবে চলে এই সরকার সেভাবেই চলছে। নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, গণ অভ্যুত্থান কীভাবে ব্যাহত হয়েছে, ফারুকী উপদেষ্টা হওয়ার পর তা আর বোঝার কিছু নাই। যে এলিটরা রক্ত দেয়নি, রাজপথে নামেনি, তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে। তার নিজের কাছের যত অযোগ্য লোক ছিল তাদের সবাইকে সরকারে বিভিন্ন জায়গায় সেট আপ করেছেন তিনি। তার প্রতি আনুগত্য চাটি করে তার প্রতিদান দিয়েছেন তিনি। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারে যারা আছেন, যারা সুবিধা নিচ্ছেন, সকলেই হলো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সার্কেলের ব্যক্তি। যারা এতদিন চাটকারিতা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থেকেছে, তাদেরকে পুনর্বাসন করছেন এই অন্তর্বর্তী সরকার তথা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাশেদ খান বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলাম। এই প্রত্যাশা অনেকেই করেছিল, অনেকেই নতুন করে আশায় আশান্বিত হয়েছিল, সাধারণ মানুষ আশায় আশান্বিত হয়েছিল যে একজন নোবেল লরিয়েট ব্যক্তি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে, আমাদের বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন ঘটবে। আদতে আমরা দেখছি সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। এখানে একটি এনজিওগ্রাম সরকার বসে আছে, যারা চাটকারিতা করছে, যারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজস্ব ব্যক্তি, তাদের ভাগ্যের উন্নয়ন ঘটছে। কিন্তু তিনি নিজ বিভাগ চট্টগ্রাম, আত্মীয় স্বজন ও এলিট সার্কেল ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারেননি। আমরা জানি এই অন্তর্বর্তী সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ম্যাক্সিমামই হলো চট্টগ্রামের মানুষ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আত্মীয় স্বজন বা গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সরকার চালাচ্ছে। দেশ পরিবর্তনের জন্য শিক্ষা, চিকিৎসা খাতের
সুদূর প্রসারী পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু গ্রামীণ ব্যাংকের ম্যানেজার দিয়ে চিকিৎসা খাত মেরামত করাচ্ছেন তিনি। আর শিক্ষা উপদেষ্টা পরিবর্তনের পর থেকে নতুন উপদেষ্টার কোনো কাজও তো দৃশ্যমান হয় না। 11 মাসে অনেক কাজ করে তাক লাগিয়ে দিতে পারতেন তিনি, কিন্তু সেই পুরনো আত্মীয় ও দলীয়করণ ছাড়া আর নতুন কিছুই দেখলাম না। এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছিল, সাধারণ মানুষ যেভাবে আশায় আশান্বিত হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নিজে উদ্যোগ নিয়ে চেষ্টা করতেন তাহলে তিনি অনেক পরিবর্তন ঘটাতে পারতেন। তিনি যদি চেষ্টা করতেন এই 11 মাসে অনেক কিছু করে দেখাতে পারতেন। আদতে তিনি কোনো কিছুই করছেন না। তিনি এই সরকারটাকে আত্মীয়করণ করেছেন এবং এনজিওকরণ করেছেন। আমাদের বাংলাদেশের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এই মুহূর্তে হাহাকার করছে। সাধারণ মানুষ এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষুব্ধ, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তারপর রাশেদ খান বলেন, সত্য কথা বলতে গেলে দালাল সুবিধাভোগীরা বেজার হবে বলে জানিয়ে রাশেদ খান বলেন, কিন্তু কাউকে না কাউকে তো সত্য বলতে হবে। একজন নিরীহ সহজ সরল মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, যিনি জনগণের মনোযোগ কাটতে আকর্ষণীয় অভিনয় করে যাচ্ছেন। কিন্তু অভিনয় করে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কাজ করা যায় না, যোগ্যতার প্রয়োজন। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইঙ্গিত করে বলছেন, সরাসরি বলছেন যে তিনি অভিনয় করছেন মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য। প্রকৃতপক্ষে তিনি আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পারছেন না। দিনকে দিন মব জাস্টিসের ঘটনা ঘটছে, দিনকে দিন মব ভায়োলেশন হচ্ছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যাচ্ছে তা ঘটনা ঘটছে, ধর্ষণ খুনের মতন ঘটনা ঘটছে, মানুষের ভিতরে ব্যাপক অশান্তি বিরাজ করছে। জবাবদিহিতা করেন, দেখবেন অনেকে পিএস এপিএস এর মতো দুদকে দৌড়ানো লাগবে। কথা ছিল প্রতি মাসে জনগণের কাছে উপদেষ্টা ও সচিব কর্মকর্তাদের আর্থিক হিসাব দেবে, কিন্তু 11 মাসে 11 বার দেওয়ার কথা থাকলেও একবারও সেই হিসাব দাখিল করতে পারেননি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ আগে সরকার থেকে আসা দরকার ছিল, কিন্তু তারা নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শন করবেন না, তারা শুধু জবাবদিহিতা চাইবেন। এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা বলেছিলেন তাদের অর্থের হিসাব দেবেন, প্রতি মাসে সাধারণ মানুষের কাছে তাদের অর্থের হিসাব তুলে ধরবেন, কিন্তু আদতে এই 11 মাসে একবারও তাদের নিজস্ব সম্পদের হিসাব দাখিল করেন নাই। তারা কোনো প্রকার স্বচ্ছতার সহিত কাজ করছেন না, তারা নিজেদের পকেট বাড়ি করছেন, তারা এনজিওগ্রাম সরকার করছেন। তদুপরি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যারা চাটকারিতা করেছে, এনজিওকরণ করে এই সরকার চালাচ্ছে, তারাই এই মুহূর্তে প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কোনো কিছুই ঘটেনি, পরিবর্তন ঘটেনি। যে স্বপ্ন আশা নিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমেছিল, সাধারণ মানুষের সেই আশা স্বপ্ন আজ ভেঙে ধূলিসাৎ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।